ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে এমন একটা কনসেপ্টের উপর কথা বলবো যেটা নিয়ে আমার মনে হয় যে চর্চা করা উচিত, এবং রণবীর কাপুরের আপকামিং কিছু লাইন আপ নিয়ে কথা বলবো এবং এই লাইন আপ হওয়ার কারণটা কি, এবং রণবীর কাপুর এই মুহূর্তে ইন্ডিয়ার বলতে পারো ওয়ান অফ দ্য এমন একজন সুপারস্টার যার আপকামিং লাইন আপ প্রচন্ড পরিমাণে খুবই অ্যান্টিসিপেশন ক্রিয়েট করতে পারে যে কোনো অডিয়েন্সের জন্য। এবং এটার পিছনে যে রিজনটা, সেটার একমাত্র রিজন কিন্তু অ্যানিম্যালের যে হাইপটা সেটা শুধুমাত্র নয়। প্রথম কথা, রণবীর কাপুর যখন শামশেরা করলো, বা লাভ রঞ্জনের সাথে যে ছবিটা করলো তু জুটি মে মাক্কার, এই দুটো ছবি আসার আগে রণবীর কাপুর একটা একটা মানে ব্রহ্মাস্ত্র বা এরকম ছবিগুলো আসার পর আগে, মানে 3-4টে যে পরপর রণবীর কাপুরের ছবি এসছে, তার আগে কিন্তু 1-2 বছরের একটা গ্যাপ ছিল। এবং সেই গ্যাপের আগে রণবীর কাপুর একটা আলাদা ফেজের মধ্যে ছিল, এবং সেখানেতে তার যে ইমেজটা, সে যতদিন না তার ম্যারেজ হয়েছে, তো তার আগে তাকে অডিয়েন্স খুব অন্য চোখেতে দেখতো। মানে সবসময় একটা রণবীর কাপুর যে চর্চার মধ্যে আসতো, এক তার ভালো অভিনয়ের জন্য, আর সেকেন্ড খুব বিশেষভাবে কন্ট্রোভার্সির জন্য। এবং রণবীর কাপুরের যে টাইমে ছবিগুলো আসে, এবং যদি বড় বড় ছবিগুলো দেখো, যেমন রকস্টার, তামাশা, রকেট সিং, ওয়েক আপ সিট, এই ছবিগুলো বক্স অফিসে কিন্তু খুব বিশেষভাবে কিন্তু চলেনি। এবং যদি আজাব প্রেম কি গজব কাহানি বা এইরকম বাচনা এ হাসিনো, এই যে 2-3টে যে ছবিগুলো ছিল, এই ছবিগুলোতে কিন্তু রণবীর কাপুরের যে ইমেজটা সেটা খুবই কমার্শিয়ালি প্রেজেন্টেশন করার প্রচেষ্টা করা ছিল, কারণ সেই টাইমের একটা ওই রকম ছবির চল ছিল। কিন্তু রণবীর কাপুর পরপর এরকম বরফি, রকস্টার, তামাশা, এরকম খুব সাটেল একটা ক্যারেক্টার সবসময় চুজ করতো। সেই কারণে অডিয়েন্সের সাথে তার কানেক্টিভিটিটা শুধু থিয়েটার অবধি নেই। মানে একটা ছবি তখন কিরকম ছিল, শুধু থিয়েটার অবধি মানে দেখতো অডিয়েন্স, তারপরে যদি টিভিতে দিত তো টাইম পেলে টিভিতে দেখে নিত। এবার এই রকম একটা টিভিরও একটা খুব এমন একটা অডিয়েন্স আছে যারা এই রকম কাইন্ড অফ ছবি তো পছন্দ করে, এবং টিভিতে যে ছবিটা দেয় সেটা সবসময় তারা চয়েস করে এটাই, যে থিয়েটারে সেই ছবিটাতে কত হাইপ বাড়াতে পেরেছে, এবং থিয়েটারে সেই ছবিটা কতটা চলেছে, এবং থিয়েটারে অডিয়েন্সের রেসপন্সটা কি ছিল। মানে একটা লার্জার দ্যান লাইফ ছবি, সেই ছবিগুলো এখন টিভিতে দিত, তার টিআরপি জেনারেট থেকে শুরু করে তার সমস্ত কিছু কিন্তু বেশিও থাকতো, অ্যান্টিসিপেশন খুব ক্রিয়েট করে রাখতো অডিয়েন্সের মধ্যে। কিন্তু রণবীর কাপুরের যদি রকস্টার বা তামাশা, এই ছবিগুলো যেগুলো এক্সাম্পল দিচ্ছি বারবার, এই ছবিগুলো এই কারণে খুবই স্ট্যাবলিশ করায় তার চরিত্রটাকে বা তার আহ, মানে এন্টায়ার কেরিয়ারকে, যখন ওটিটি প্ল্যাটফর্ম এলো, এবং ওটিটি প্ল্যাটফর্ম আসার পর এই সমস্ত ছবি, এবং বিশেষ করে লকডাউন যখন এলো, লকডাউনে কিন্তু এই সব ছবিগুলো দারুণ লেভেলে এক্সপ্যান্ড হয়, এবং তখন মানুষ শুধু ভালো সিনেমা দেখার প্রচেষ্টা করে। কারণ একটা ফেজ এমন আসে যখন মানুষ প্রথমে লার্জার দ্যান লাইফ দিয়ে শুরু করলো, তারপরে সাউথের অনেক ছবি দেখা শুরু করলো, সাউথের সাথে কানেক্টিভিটি হলো, নানান ধরনের ওয়েব সিরিজ দেখা শুরু হলো, এবং পুরনো কিছু ছবি এইরকম রকস্টার এইগুলো রি রিলিজ, মানে অডিয়েন্স আরেকবার রিভিজিট করলো। তো সেই জন্য না সেই কানেকশনটা আরেকবার বাড়তে থাকলো। ইভেন এখন যখন ওই ছবিগুলোকে আবার রি রিলিজ করা হচ্ছে, তো অডিয়েন্স কিন্তু যারা সিনেমা হলে সেই টাইমে দেখেনি, তারা কিন্তু সেই ছবিগুলো আবার দেখতে যাওয়ার চেষ্টা করছে। তো এই জিনিসগুলো কিন্তু তার এন্টায়ার যে কেরিয়ারটাকে সেটা খুব বিশেষভাবে এস্টাবলিশমেন্ট করে। এবং এখন এই ছবিগুলো যদি টিভিতেও দেয়, মানুষ কিন্তু দেখে, তার কারণ হচ্ছে অডিয়েন্সের সাথে যে কানেক্টিভিটিটা সেটা কিন্তু রণবীর কাপুরের যেরকম হয়েছে, সেরকম কিন্তু অন্য স্টারেদের সেই লেভেলে হয়নি। সেই কারণে রণবীর কাপুরের যে সুপারস্টার ট্যাগলাইন, এবং বিক্রম এবং বাঙ্গা যেভাবে তাকে প্রেজেন্ট করেছে, সন্দীপ রেড্ডি বাঙ্গা অ্যাজ এ সুপারস্টার হিসেবে অ্যানিমেলে, সেটা কিন্তু খুব বিশেষভাবে জাস্টিফাই হয়ে গেছে যখন ছবিটা অডিয়েন্স দেখতে গেছে। এবং সে তার হিরোকে যে এরকম সুপারস্টার ভাবেই প্রেজেন্ট করবে, যেটা তার আগে কোনো ডিরেক্টর করেনি, সেটা কিন্তু দারুণ একটা ডিসিশন ছিল তার। এবং সত্যি একটা সুপারস্টারকে যেভাবে প্রেজেন্টেশন দিতে হয়, যেভাবে প্রপার ব্যাকগ্রাউন্ড স্কোর লাগে, প্রপার এন্ট্রি লাগে, এবং তার যে এন্টায়ার জার্নিটা দেখানো হয়, সেটা বাচ্চায় একটা বন্দুক নিয়ে স্কুলে ঢুকছে থেকে শুরু করে একদম লাস্ট সিন অব্দি ববি দেওয়ালে ফাইট, তো সেই সিকোয়েন্স গুলোকে একদম ব্যাপকভাবে দেখানো। এবং সে সবসময় ডার্ক ফেক্স থেকে শুরু করে র মেটেরিয়াল যেরকম কাজ রণবীর কাপুর পেয়েছে সে করে গেছে। তো রণবীর কাপুরের এই কারণে আপকামিং যে লাইন আপ গুলো আছে সেগুলো কিন্তু এক তো হচ্ছে প্রডিউসার বা পরিচালকদের জন্য খুবই ফায়দাজনক, এবং অডিয়েন্সের জন্য খুবই মানে একটা অ্যান্টিসিপেশন ক্রিয়েট করে। কারণ রণবীর কাপুরের আপকামিং কাজ হচ্ছে লাভ অ্যান্ড ওয়ার। লাভ অ্যান্ড ওয়ার এমন একটা কাজ হতে চলেছে যেখানে পারফরমেন্সের ওপর বেস্ড করে এই ছবিটা পুরো দাঁড়িয়ে আছে। এবং
বিশেষত এই ছবিটার মূল যেটা পরিচালক সেটা হচ্ছে সঞ্জয় লীলা বানসালি, এবং তার এন্টায়ার যদি আমরা লাইন আপ দেখি সেটা এক্সট্রিম লেভেলে, সে লেজেন্ডদের এর মধ্যে পড়ে। তো রণবীর কাপুর, সঞ্জয় লীলা বানসালি একসাথে প্রথমবার হয়তো আসছে। এর আগে তারা বালিকা বধূ করাচ্ছে, না এ রণবীর কাপুর আর সঞ্জয় লীলা বানসালির ব্যাপারটা, সরি ভুল বললাম, অ্যাকচুয়ালি সাবারিয়াতেই তাদের ডেবিউ হয়ে যায় রণবীর কাপুরের। প্রথম কাজ সঞ্জয় লীলা বানসালির ছিল, তার আগে বালিকা বধূ করাচ্ছিল, সেটা হয়নি, সেটাই আমি ভুলে গেলাম। তো যাই হোক, তো আরেকবার আমরা এই দুজনকে দেখতে পেতে চলেছি লাভ অ্যান্ড ওয়ারে, এবং এর সাথে সাথে আলিয়া ভাট এবং ভিকি কৌশলের মতো দারুণ মাপের অভিনেতারা এই কাজটার মধ্যে আছে। তারপরে রণবীর কাপুর ইন্ডিয়ার সব থেকে বড় সিনেমা রামায়ণ, সেটার উপরে কাজ করবে, এবং রামায়ণের অলমোস্ট রামের মানে পোর্শনটা, মানে রাম এবং মাতা সীতার যে পোর্শনটা, যেটা রণবীর কাপুর এবং সাই পল্লবীর করার কথা ছিল, সেই পোর্শনটা কিছুটা ভাগ শুটও হয়ে গেছে ফার্স্ট পার্টে। এবং যেহেতু এটা ট্রাইলজি আসবে, তো সেখানে তারা অল্প অল্প করে শুট করবে এবং পার্ট ওয়াইজ সেই শুটিংটা এগোবে। তো এইটা একটা আছে। থার্ড যেটা, যেটা কিছুদিন আগেই অ্যানাউন্সমেন্ট হলো রণবীর কাপুরের বার্থডের দিন, সেটা হচ্ছে যে রণবীর কাপুর আপকামিং একটা বড় ফ্র্যাঞ্চাইজের পার্ট হতে চলেছে, যেটা হচ্ছে ধুম 4। এবং ধুম 4 এর মতো একটা ফ্র্যাঞ্চাইজে যেহেতু রণবীর কাপুর আছে, তো তার অপোজিটে একটা বড় লেভেলে একটা পুলিশ অফিসার এবং উদয় চোপড়া যে ক্যারেক্টারটা প্লে করতো, সেই একটা চরিত্রকে দরকার। তো সেখানে একটা বড় ফ্র্যাঞ্চাইজ যখন আহ, এবং একটা বড় প্রোডাকশন হাউস যখন রণবীর কাপুরকে সেই আশাটা রাখে যে মেন যে চোরের ক্যারেক্টারটা, মানে চোর মিন্স, তোমরা ধুমের যদি ফ্র্যাঞ্চাইজ গুলো ফলো করো, যেটা ঋত্বিক রোশন বা জন আব্রাহাম বা আমির খান, প্রথমে তো জনকে দিয়ে স্টার্ট হয়েছিল একদম অর্গানিক ওয়েতে, তারপর ঋত্বিককে দেওয়া হলো, এবং আমির খানকে যে ছবিটা নিয়ে আসা হয়েছে সেটা তো শুধু ফ্র্যাঞ্চাইজ ভ্যালুর জন্যই সুপারহিট হয়ে যায়। তো সেরকমই রণবীর কাপুরের ওপরও তারা সেই ভরসাটুকু রাখছে। এর সাথে সাথে ব্রহ্মাস্ত্র আসার কথা আছে, এবং ব্রহ্মাস্ত্র যখন প্রথম পার্টটা আসে, সেখানে রাইটিং এর অবশ্যই প্রবলেমেটিক দেখা গেলেও ভিজুয়াল এফেক্টস থেকে শুরু করে ব্রহ্মাস্ত্র যে বলতে পারো যে তারা ইনিশিয়াল স্টেজে যেরকম ডিসিশন গুলো নিয়েছিল যে ব্রহ্মাস্ত্র অডিয়েন্সকে দেখানো, সেগুলো কিন্তু খুব ভালো ছিল। তো আপকামিং এই 3-4টে কাজ যেগুলো কিন্তু ব্যাপক হতে চলেছে রণবীর কাপুরের, এবং এর সাথে সাথে রণবীর কাপুর অ্যানিমাল পার্কেরও পার্ট হতে চলেছে, যেটা লাস্ট আমরা কিছুটা পোর্শন, আমরা আজিজের যে পোর্শনটা দেখেছিলাম, সেখানে আমরা জানি যে কি ফাটিয়ে দিয়েছিল রণবীর কাপুর, এবং এখানে রণবিজে ভার্সেস আবরার বা রণবিজে ভার্সেস আজিজ এরকম কিছু হতে চলেছে। তো এইরকম এরকম আপকামিং কিছু লাইন আপ আছে রণবীর কাপুরের, যেটা নিয়ে আমি ভাবলাম যে অবশ্যই কথা বলা উচিত। তো যাই হোক, তোমাদের এই বিষয়বস্তুগুলো নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই। আর এরকম আরো ভিডিও বা আরো কোনো অ্যাক্টরকে নিয়ে যদি এরকম টপিক নিয়ে কথা বলতে দেখতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো। থ্যাংক ইউ।